নেপাল ভ্রমণের গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম জমসন থেকে মুক্তিনাথ যাওয়া এবং মুক্তিনাথে পৌঁছে সেখানে মন্দির দর্শন এবং মন্দিরের আরও অন্যান্য বিষয়বস্তু। এরপর মুক্তিনাথ দর্শন শেষ করে আমরা চলে আসি গান্ড্রুক ভিলেজে। সেখানেই গতকাল আমরা রাত্রিবাস করেছিলাম। আজ আমি আপনাদের এই ভিলেজের স্বাভাবিক জনজীবনের যে চেহারা তার একটি ক্ষুদ্র নিদর্শন তুলে ধরবার চেষ্টা করছি। ছবির মতো সাজানো এই গান্ড্রুক ভিলেজ অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাওয়ার ট্রেকিং রুটের এক অতি গুরুত্বপূর্ণ গ্রাম এই গান্ড্রুক। তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার মোবাইলে। গুড মর্নিং ভিউয়ার্স, আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। আসলে গতকাল জনসন থেকে মুক্তিনাথ পৌঁছানো এবং মুক্তিনাথ দর্শন করে মুক্তিনাথ থেকে গান্ড্রুক ভিলেজ পর্যন্ত আসতে গিয়ে প্রায় 170 কিলোমিটার দীর্ঘ জার্নির দরুন বেশ ক্লান্তই ছিলাম। তাই রাতে ডিনারের পর আর দেরি করিনি শরীরকে বিছানায় ফেলতে। তবে খুব সকালে উঠেও খুব একটা লাভ হতো না, কারণ আজ আকাশের মুখ অনেকটাই গম্ভীর। অন্নপূর্ণা রেঞ্জ অনেকটাই মেঘে ঢাকা। তবে কিছু সময় পর পর মেঘ কিছুটা হালকা হতেই অল্প স্বল্প অন্নপূর্ণা রেঞ্জ আমাদের সামনে ধরা দিচ্ছে। স্নান পর্ব সেরে আমি চলে এসেছি ব্রেকফাস্টের টেবিলে। ব্রেকফাস্ট করবার জন্য আমি চলে এলাম এই রিসর্টের ডাইনিং হলে। ডাইনিং হলটি কিন্তু বেশ বড় এবং ভীষণ সুসজ্জিতভাবে সাজানো। দেখুন, অনেক লোক একসাথে এখানে বসে খাবার খেতে পারেন। এই ডাইনিং হলের ব্যালকনি থেকেও আপনি অন্নপূর্ণা রেঞ্জ এবং অন্যান্য প্রাকৃতিক দৃশ্য খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন। ব্রেকফাস্ট হিসেবে এখানে অনেক কিছুই পাওয়া যায়, তবে আমি পার্সোনালি পরোটার অর্ডার করেছিলাম, তাই আমার জন্য চলে এসছে পরোটা, সাথে একটি বয়েলড এগ আর একটা লার্জ টি। এই দিয়েই আমি আজ ব্রেকফাস্ট পর্ব সেরে নেব। ব্রেকফাস্টের পরে আমি আবার আপনাদের সাথে কথা বলছি। এই হলো ছবির মতো সাজানো গান্ড্রুক ভিলেজ। এবং এই রাস্তাটি হচ্ছে এবিসি ট্রেকিং রুট, অর্থাৎ অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাওয়ার ট্রেকিং রুট। সেই রুট দিয়েই আমি হেঁটে চলেছি। অর্থাৎ এই গান্ড্রুক থেকেই এই ট্রেকিংটি শুরু হয়ে থাকে। পোকরা থেকে সমস্ত ট্রেকার্স, ফরেনার্স তারা এসে এই গান্ড্রুকে নাইট স্টে করে বা হল্ট করে, যাই বলুন, করে এখান থেকেই তাদের এবিসি ট্রেকিংটি শুরু হয়ে থাকে। অর্থাৎ অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাওয়ার ট্রেকিং এখান থেকেই শুরু হয়ে থাকে। এখান দিয়ে কিছুটা উপরে উঠলে হয়তো এই গ্রামের ন্যাচারাল ভিউ কিছুটা দেখা যাবে। সেই আশাতেই আমি একটু উপরের দিকে উঠছি। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই হলো এই গান্ড্রুক ভিলেজে যাওয়ার রাস্তা। অনেকটা চড়াই পেরিয়ে আপনাকে ওই ভিলেজে বা গ্রামে পৌঁছতে হবে। এই মুহূর্তে ভিলেজের বিভিন্ন বাড়িঘর দেখতে পাচ্ছি এবং আরেকটু উঠে গেলে পুরো ভিলেজটি চোখের সামনে আরো পরিষ্কারভাবে ধরা দেবে। এই হলো ছবির মতো সাজানো এই গান্ড্রুক ভিলেজ।
এই হলো এই গ্রামের বাড়িঘর। সমস্ত কিছুই আমি আপনাদের জন্য যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি। এই হলো ছবির মতো সাজানো এই ভিলেজটি। ভেতরে দোকানপাটও রয়েছে। এই হলো গান্ডরূপ ভিলেজ। সুন্দর ছবির মতো সাজানো এই গ্রাম। এই ওপরের দিকে গেলে আরো কিছু বাড়িঘর আপনি দেখতে পাবেন। যাই হোক, ভিডিওটিও লম্বা হয়ে যাচ্ছে, যার জন্য আমি এইটুকু দেখিয়েই এই ভিলেজ সম্বন্ধে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। এবং প্রতিটি বাড়িরই ওপরে পাথরের আস্তরণ দেওয়া আছে, যাতে প্রচণ্ড হাওয়ায় টিন উড়ে না যায়। এগুলো কিন্তু সব পাথরের আস্তরণ। এইগুলো সব যে দেখা যাচ্ছে সবই পাথর। পাথরকে কেটে কেটে এরকম প্লেটের মতন তৈরি করা হয়েছে। অর্থাৎ আমাদের ওখানে টাইলস পাথর যেভাবে দেখা যায়, এগুলো কিন্তু সব হাতে কেটে এরা তৈরি করেছেন আর কি। এই হচ্ছে গান্ডরূপ ভিলেজ। বাহ, এই ভিলেজের সুন্দর সুন্দর ঘরবাড়ি আমি যতটা পারছি ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করছি। ছবির মতো সাজানো এই গান্ডরূপ ভিলেজ। ভেতরে প্রেয়ার ফ্ল্যাগ উঠতে দেখা যাচ্ছে। এবং পাহাড়ের এটা একটা ঐতিহ্য। যে কোনো পাহাড়ি এলাকাতে গেলেই আপনি এইরকম প্রেয়ার ফ্ল্যাগ দেখতে পাবেন। অসাধারণ সুন্দর। দূরে একটি চট্টেনও দেখা যাচ্ছে। যাই হোক, মোটামুটি এখানকার অর্থাৎ এই গান্ডরূপ ভিলেজের, এবং এখানে কিছু হোমস্টেও দেখতে পাচ্ছি। লাভসান হোমস্টে। এখানে রয়েছে গান্ডরূপ কালচারাল মিউজিয়াম। ভারী সুন্দর সাজানো এই গান্ডরূপ ভিলেজ। সো বিউটিফুল। हेलो सर, घूमने हैं, नमस्ते, घूमने आया। যাই হোক, আপনাদের মোটামুটি যতটা পারলাম আমি এই গান্ডরূপ ভিলেজের একটা
ছোটোখাটো পরিচয় দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা আমাদের রিসর্টে গিয়ে সেখান থেকে পোকরা যাওয়ার উদ্দেশ্যে রওনা হব। এখান থেকে পোকরার দূরত্ব 54 কিলোমিটার, অর্থাৎ ধরে নেওয়া যায় সময় লাগবে ওই 2 থেকে 2.5 ঘন্টা। আসলে ঘেড়োপানি থেকে এই গান্ডরুক আসবার যে রাস্তা, অর্থাৎ এই 20 কিলোমিটার রাস্তাটি এখনো পর্যন্ত পাথর এবং মাটির তৈরি, কোনো রকম পিচ এখনো হয়ে ওঠেনি। পিচ না হওয়ার জন্যে এই 20 কিলোমিটার রাস্তা আসতে মোটামুটি 1.5 ঘন্টার মতন সময় লেগে যায়। দুলতে দুলতে আপনি এখানে এসে পৌঁছবেন। আবার আমরা এখন যে বেরোবো, ঠিক একইভাবে ওই দুলতে দুলতেই বেরোতে হবে। গান্ডরুক ভিলেজ থেকে রওনা হয়ে মোটামুটি 2.5 ঘন্টা জার্নি করে আমরা চলে এলাম পোখরায়। হোটেলে পৌঁছেই একটু ফ্রেশ হয়ে চলে এলাম ফেওয়া লেকের ধারে। পড়ন্ত বেলায় ফেওয়া লেকের অসাধারণ দৃশ্য শেষবারের মতো ক্যামেরাবন্দি করবার জন্য হেঁটে চলেছি ফেওয়া লেকের পাশ দিয়ে। এখানে সারিবদ্ধভাবে বিভিন্ন লাল নীল রঙের নৌকোগুলোকে দেখা যাচ্ছে, অর্থাৎ যে সমস্ত বোটে চেপে আপনি এই ফেওয়া লেকে ভ্রমণ করতে পারেন, সেই বোটগুলো যখন এই রকম একসাথে পাশাপাশি দাঁড় করিয়ে রাখা হয়, তখন লেক এবং বোট সমস্ত কিছু মিলিয়ে এক অদ্ভুত সুন্দর দৃশ্যের আবির্ভাব ঘটে এবং এই দৃশ্য দেখলেই একবারেই চিনতে পারা যায় ফেওয়া লেককে। কাল রয়েছে আমাদের ফেরার পালা। কাল সকালে উঠেই পোকরা থেকে আমরা বেরিয়ে যাব এবং চলে যাব বীরগঞ্জ। এই বীরগঞ্জেই কালকে হবে আমাদের রাত্রিবাস। পরশুদিন বীরগঞ্জ থেকে একটি টাঙা নিয়ে আমরা চলে যাব রাকসাউল এবং সেখান থেকেই মিথিলা এক্সপ্রেস ধরে বাড়ি ফিরে যাব। তবে আমি অবশ্য এই মিথিলা এক্সপ্রেসে চেপে বারাউনি জংশন পর্যন্ত যাব। এই বারাউনি জংশনে গিয়ে আমি এই ট্রেন থেকে নেমে রাতে নর্থ ইস্ট এক্সপ্রেস ধরে ফিরে আসব কোচবিহারে। নেপাল ভ্রমণ তথা মুক্তিনাথ দর্শন আপনারা কিভাবে করবেন সেই সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা আমি তুলে ধরলাম।